আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কাঠমান্ডু শহর থেকে আপনার পোখারা বাই রোডে যে প্রবলেমগুলো আছে বা ভিউটা কেমন। যদিও আমার ডিভাইসটা তো উন্নত না, তার কারণে আপনারা একদম র ভিউটা দেখতে পারবেন। আর আমি সাউন্ডগুলো চেঞ্জ করতেছি না, একদম অরিজিনাল যে সাউন্ড। আমি যে গাড়িটা নিয়েছিলাম সেটা ওরা ও অল টাইম গান বাজাইয়া গেছে। ও গান না বাজায় নাকি গাড়ি চালাইতে পারে না, তো ওভাবে গান বাজায় গাড়ি চালাইছে। তো একদম র সাউন্ড সহ আমি দিচ্ছি এটা। আর বলে রাখি, এখান থেকে পোখারা থেকে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার বেশ কিছু উপায় আছে। যেমন আপনি বাসে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার ভাড়া 1000 থেকে 1500 মতো পড়বে বাস বেঁধে। আপনার শোবান আছে, তারপর সোফা আছে, এসি নন এসি। তারপর আপনি চাইলে ট্যাক্সি নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার ভাড়া 10 থেকে 20-এর মধ্যে হবে। লোক বেঁধে আর কি টাকাটা নেওয়া হয়। আর আরেকটা আছে আপনার হাইস গাড়িতে, ওখানে আপনার ভাড়াটা ওই রকমেরই 800 থেকে 1200 টাকা মতো নেওয়া হয়। তো আমার প্রবলেমের কারণে আমি একটা গাড়ি ভাড়া করছিলাম, যেটার ভাড়া প্রায় 16,000 টাকা মতো পড়ছিল। সেটা পরে বলি, আপাতত আপনারা দেখেন যে ভিউটা কীরকমের আর কি। ও একদম লোকাল র ভিডিও, র থেকে আপনারা দেখাবো যে আসলে আমরা অনলাইনে যেভাবে দেখি আসলে সেটা কি সেরকমের কি না, সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করা আর কি। দেখতে থাকুন, আর কিছু জিজ্ঞেস করলে কমেন্ট করতে পারেন। কাঠমান্ডু থেকে বিভিন্ন রকম বাস পার্ক পাওয়া যায়, সেখান থেকে আপনি বাসে যেতে পারেন। তো মোটামুটি দূরত্ব হলো 200 কিলোর আশেপাশে। এই দূরত্বটা আপনার বাংলাদেশের মতো জায়গায় আপনি যদি পার করতে চান, তাহলে মোটামুটি আপনার 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগতে পারে। কিন্তু এখানে ওদের রাস্তার ত্রুটির কারণে, রাস্তা ভাঙাচুরায়, এই জন্য আমার অলমোস্ট আপনার 10 ঘন্টা সময় লেগেছিল এই গাড়িতে। যদিও বলা বাহুল্য, ওরা প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা পরপরই ব্রেক দিচ্ছিল, 5 মিনিট 10 মিনিট করে। আর একটা কথা, ফ্লাইটে গেলে আপনার মোটামুটি আপনার 85 থেকে $95 মতো খরচ হয়। সেটা আপনি 30 মিনিটের ভিতরে আপনি জার্নি কমপ্লিট করতে পারবেন। একবার চিন্তা করে দেখুন, যেটা বাই রোড আপনার 10 ঘন্টা লাগতেছে, সেটা এয়ারে 30 মিনিটস অনলি। এখন বড় কথা সেটা নয়, বড় কথা হলো বাই রোডে যে ভিউটা পাওয়া যায় সেটা তো এয়ারে পাওয়া যায় না। বাই রোডে গিয়ে আপনি প্রবলেম ফেস করলেন বা এই করলেন, কিন্তু তারপরও আপনি এটা ন্যাচারাল ভিউ ন্যাচারালি পেলেন। এই যে ধুলাবালিগুলো দেখতেছেন না, কাঠমান্ডু শহরে এরকম ধুলাবালি কিন্তু নাই। এই রাস্তাগুলোতে এরকম ধুলাবালি আছে। কাঠমান্ডু শহর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, ওখানে ওরকম ধুলাবালি কিছু নাই। ওরা ওদের নিজের বাসার সামনে পর্যন্ত নিজেরা পানি দিয়ে ওয়াশ করে রাখে, যেন রাস্তায় ধুলো না হয়। নেপালি লোকদের ব্যবহার আপনাদেরকে বলতে গেলে একদম অমায়িক। আমি ভাবতে পারি না লোক এত ভালো হবে। আমি অনেকগুলো লোকের সাথে কথা বলেছি, অনেক লোকের সাথে মিশছি, তাদের ব্যবহার প্রত্যেকের ব্যবহারই যথেষ্ট ভালো। হ্যাঁ, দেখলে একটু সাপি টাইপের মনে হতে পারে ওদের স্টাইলে, কিন্তু এক একটা দেশের এক এক রকমের কালচারের কারণে ওদের ড্রেস আপ, ওদের চুলের কাটিং, ওদের চলাফেরা একটু অন্যরকম হতে পারে, কিন্তু ওরা টোটালি ফ্রেন্ডলি। ওরা আপনার কোনো ক্ষতি করবে না, আপনার যথেষ্ট উপকার করার চেষ্টা করবে। আপনারা রোডগুলো দেখলে বুঝতে পারবেন যে রোডগুলো কতটা ডেঞ্জারাস। যদিও এখানে কিছু কিছু রোড আপনারা ভালো দেখতে পাচ্ছেন, আমি সব খারাপ রোডগুলো ভিডিও করতে পারি না, যেহেতু চার্জের সংকটের কারণে। তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের কাছে রোডগুলো দেখানোর জন্য। কিন্তু বলতে গেলে পাশের যে ভিউটা জাস্ট ওয়াও। এইগুলো জাস্ট আমি মোবাইল থেকে বললাম কি যে আমার লো ডিভাইস, মানে আমি ভালোভাবে তুলতে পারি নাই, কিন্তু আমি যখন খালি চোখে দেখেছি তখন জিনিসগুলা জাস্ট কি বলবো। আমাদের দেশে বান্দরবনে আপনার থানচি থেকে যখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই, বগালে বা কিউকাটাঙ্গন গেছিলাম, তো ওই রোডে যেরকম ভিউটা পাওয়া যায়, তো সেটা এটার কাছে কিছুই না। এখানে ভিউটা পুরো অন্য রকমের। যদি আমি একটা আইফোন থেকে অথবা কোনো ভালো কোনো ডিভাইস থেকে ভিডিওটা করতাম, তাহলে আপনারা হয়তো দেখে তাকিয়ে থাকতেন যা কি ভিউ এটা। দূর দূরান্ত পর্যন্ত পাহাড়ের ভিতরে আপনার পাহাড়ের পর পাহাড়, মেঘের কুয়াশাচ্ছন্ন, এটা শুধু প্রলেপ দেখা যাচ্ছে পাহাড়ের। যে পাহাড়গুলো এভাবে দাঁড়িয়ে আছে, দেখে খুব ভালো লাগতেছিল। পাহাড়ের গাছ, ওরা আপনার আমাদের দেশে যেটাকে বলি ওই যে এক ধরনের যেগুলো কী বলে ওটাকে, যেটা দেখে মাটি কাটে আর কি, ওটা দিয়ে কাইটা ওরা আর কি নিজেরা তৈরি করে আর কি, রাস্তা তৈরি করে, তারপর বাড়িগুলো তৈরি করে। ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন না, সবগুলো এভাবেই তৈরি করা, পাহাড়ে উচ্চ ছিঁড়ায় বাড়িগুলো তৈরি করা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা আপনার ওয়েটিং জোন, যেখানে আপনারা প্রথমবার থেমেছিলাম। ওটা ওয়েটিং জোনে কিছু দোকান থাকে, সেখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিই। ওদের পাহাড়ের মধ্যে এরকম সুন্দর সুন্দর লেকগুলো দেখা যায়, হঠাৎ পানির প্রবাহ চলতেছে। অবাক করা বিষয় হলো এই যে
পোখারার রাস্তা বা পাহাড়গুলো, এটা মোটামুটি আমরা কিন্তু পাহাড়ের উপরে, তার ভিতরে আমার লেকও আছে। বলা বাহুল্য যে ওরা সবাই খুব ফ্রেন্ডলি। যখন ওরা জানতে পারলো আমি একজন বাংলাদেশি, প্রথমে ওরা সন্দেহ করেছিল আমি একজন ইন্ডিয়ান। যখন ওর সাথে হিন্দিতে কথা বলেছিলাম তো ওরা জিজ্ঞেস করলো আপনি ইন্ডিয়ায় কোথা থাকেন। আমি বললাম যে ভাই আমি তো বাংলাদেশে থাকি। পরে বলতেছি আর ইউ কিডিং মি, আপনার কথা বলে মনে হচ্ছে না শুনে যে আপনি বাংলাদেশি, আপনি হিন্দি খুব ভালোভাবে বলতে পারেন। আমি বললাম যে ভাই এগুলো মুভি দেখে কার্টুন দেখে এগুলো আমি শিখেছি আর কি। তো আমি বাংলাদেশি শুনে ওরা একটু ইন্টারেস্টেড ফিল করলো। এদের ভিতরে ওরা কথা বললো আমার সাথে, হেল্পার এবং ড্রাইভার অনেক কথা বললো, অনেক বিষয় কথা বললো। যেমন ড্রাইভারটা বললো ও সৌদি আরব ছিল 5 বছরের মতো। আমি বললাম আমার বাবা বাচ্চারাও সৌদি আরব আছে। তো জিজ্ঞেস করলো কোথায় ওদের ওরা কই ছিল, কী করছিল, এগুলো সবগুলো শেয়ার করলো, সব কথাগুলো বললো। এভাবে ওদের সাথে একটা সুন্দর সম্পর্ক হয়ে গেলো। ইভেন আমি যেখানেই গিয়েছি অনেক নেপালের সাথে কথা বলে একটা ভালো সম্পর্ক আমি তৈরি করার চেষ্টা করেছিলাম। এই যে গাড়িগুলো দেখছেন না, এই গাড়িগুলো আপনার যায়, এই গাড়িগুলো কম টাকা নেওয়া যায়। যদিও আমি তো অন্যভাবে নিয়েছিলাম, এটা আমাদের যাত্রী নিয়ে তেমন। আমি আমার সাথে ছোটো ভাই আর একজন লোক ছিল শুধু। আমি গাড়িটা বিষয়টা যাত্রী দাঁড়াইতে দিই নাই, বলছিলাম যে আমি ভাড়া দিব। এইভাবে আমরা গেছিলাম। ওই পাশের পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়গুলো কেটে কেটে ওরা রাস্তাগুলো তৈরি করে। কিছু কিছু জায়গায় রাস্তা, এই যে রাস্তাটা দেখছেন এটা পোখারা শহর থেকে আপনার মোটামুটি 50 কিলোর কাছাকাছি দূরের হবে। এখান থেকে রাস্তাটা মোটামুটি ওদের রাস্তা সবসময় সংস্কারের উপরে থাকে, যেহেতু পাহাড়ি রাস্তা অনেক ত্রুটি হয়। দেখবেন ওরা এক লেন থেকে অন্য লেনেও চলে যাচ্ছে মাঝে মাঝে গাড়ি চালানো অবস্থায়, কারণ যে রাস্তাগুলো অল টাইম সংস্কার চলতে থাকে। ওই দেখতে পাচ্ছেন চলতেছে সংস্কার, এরকম আরও সংস্কার আছে, এরকম চলতে থাকে। বোর্ড থেকে ওদের দেখাই দেওয়া হয় যে আপনি এখন রাস্তাটা চেঞ্জ করবেন নাকি সেম রাস্তায় থাকবেন। এটা ভিডিওটা যখন করা হচ্ছে তখন সম্ভবত বিকাল 5টার মতো বাজছিল। আমরা এগিয়ে যাচ্ছি পোখারার উদ্দেশ্যে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সূর্যটা ঢলে পড়ছে, দেখে খুব মনোমুগ্ধকর লেগেছিল। যদিও ক্যামেরাটা ভালো বোঝানো যাচ্ছে না, কিন্তু আমি যখন দেখেছিলাম যদি বলতেছিলাম আল্লাহর কত অপরূপ সৃষ্টি, এত সৃষ্টির ভিতরে আমরা কেন তার শুকরিয়া করি না। ভালোই লাগতেছিল, মাথায় টেনশনের থাকার পরও অন্যরকম একটা প্রশান্তি লাগতেছিল যে আমি যাচ্ছি, আমি পাহাড়ের মধ্যে হারিয়ে যাচ্ছি 200 কিলোমিটার দূরে। আমরা এই ভিডিওটা যখন চলতেছে তখন ভিউ অলমোস্ট 8 ঘন্টা মতো জার্নি করে ফেলেছি। লেকটা দেখুন কত সুন্দর, এরকম সুন্দর সুন্দর অনেকগুলো লেক আছে যেখানে একটু পরপর দেখা যায় এক একটা লেক। ভালোই লাগতেছিল, আমি চারপাশে দেখতেছিলাম যে আল্লাহ কত বড় সৃষ্টি। যদি আমি নির্ঘুম ছিলাম, সরি আমি একটু অসুস্থ, দোকানে কাশছি। এই যে মিলিটারি ট্রেনিং হচ্ছে, দেখুন এই লোকগুলো হাঁটছে, মিলিটারিগুলো ওরা রোড ট্রেনিং দিচ্ছে। সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছিলাম, মোবাইলে পাওয়ার ব্যাংকে চার্জ ব্যাকআপ দিয়ে ভিডিও করলাম। যদিও ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না আমার, পুরো ভিডিওটা আমি জাস্ট কিছু করছিলাম দৃশ্যগুলো দেখার জন্য। পরে চিন্তা করলাম একটা শর্ট একটা ভিডিও না করে একটা লং ভিডিওই বানিয়ে ফেলি, সেই থেকে এই ব্লগটা তৈরি করা। পাহাড়ের ভিউগুলো আপনি যেরকম দেখছেন না এখানে, তার থেকে আমি বলবো 1000 থেকে 2000 গুণ বেশি সুন্দর ছিল। কিন্তু আমার মোবাইল ভালো না হওয়ার কারণে আমি এভাবে তুলতে পারিনি আপনাদের ভিডিওটা। এই আপনাদের ব্যাকগ্রাউন্ডে গানগুলো শুনতে পাচ্ছেন না, এই ড্রাইভার অল টাইম এভাবে গান বাজিয়ে চলছিল। আমি বলছিলাম যে ভাই আপনি যে গানগুলো চালাচ্ছেন আপনার কি সমস্যা হচ্ছে না ড্রাইভিংয়ে? ও বললো ভাই এটাই আমার অভ্যাস, আমি গান না বাজায় গাড়ি চালাতে পারি না, যেহেতু লং রোড, লং ডিস্টেন্স আমরা যাচ্ছি, অনেক সময় সাপেক্ষ, বোরিং হতে পারে, ঘুম আসতে পারে, তো আমি গান বাজাতে চালাই, নিজে অল টাইম একটা ভাইবের ভিতরে থাকি। বললাম ওকে ভাই ফাইন, সমস্যা নাই, আমার প্রবলেম আপনি চালাইতে থাকেন, আপনার যেভাবে সুবিধা। এই ছিল মোটামুটি আপনাদের সাথে দেখানোর মতো আমার পোখারা ট্রিপটা। বলে রাখি, পোখারা যখন আপনি টাউনের ভিতরে ঢুকবেন, কিছুটা আপনার আমাদের কিছু গ্রাম্য শহর যেরকম আছে না, ওরকম মনে হতে পারে। এই রোডগুলো দেখেন সংস্কার চলতেছে, কী অবস্থা, যাই বলছিলাম ওরকম মনে হতে পারে। তো আপনারা যদি ভালো কিছু হোটেল বা ভালো কিছু ভিউ পেতে চান, লাইক থাম্বনেলের মতো, যদি থাম্বনেলটা অন্য ব্যাপার, যদি থাম্বনেল চিনে থাকেন তো চিনছেন, না চিনলে আমরা ওটা পরে বলবো, পরে কোনো ভিডিও যদি এটা সারা পাই তাহলে থাম্বনেল সম্পর্কে আমাদের বলবো।
যদি আপনি থামেল যেয়ে থাকেন তাহলে থামেলের মতো একটা পরিবেশ আপনি লেক ভিউ আপনার লেক সাইডে পাবেন পোখারা। আর যদি রাঁচিতে থাকেন তাহলে আমি বলি একটা ঝিল আছে ওখানে পাহাড়ের মধ্যে, বাংলাদেশের ওয়ান কাইন্ডা বগা লেকের মতো। তো আপনার ঝিলটা অনেক বড় আর কি, আসলে আয়তনে বড়, আমি আয়তন ঠিক বলতে পারবো না, মোটামুটি অনেক বড় আয়তনের একটা ঝিল আছে। তো ওখানে আপনার সব পাশে আপনার পাহাড়, মধ্যে একটা ঝিল, ওখানে নৌকা ভাড়া করা হয়। তো ঝিলের পাশাপাশি আপনার ওখান থেকে 1-2 কিলোমিটারের মধ্যে অনেক 1 কিলোমিটারের মধ্যে অনেক হোটেল আছে ঝিলের সাথে নাম করা, লেক ভিউ, লেক শো, এরকম অনেক কিছু হোটেলের নাম আছে ওখানে। আপনার যদি আপনি যান ওয়ান কাইন্ডে আপনি ইউরোপ ফিল পাবেন, যে আপনি একটা ইউরোপের কোনো একটা এরিয়াতে ঢুকে গেছেন এরকম মনে হবে। তো লোকজন যারা ট্যুরিস্ট আছে তারা ম্যাক্সিমাম ওই সব জায়গা থেকে একটা হোটেল নেয়, আমিও নিয়েছিলাম। ওখানে বলে রাখি হোটেলগুলোর ভাড়া একটু বেশি। যদি আপনি মোটামুটি লেক থেকে 1 কিলোমিটার দূরে রুম নেন তাহলে আপনি 1200 থেকে 1000-এর মধ্যে নিতে পারবেন। আর যদি আপনি কাছাকাছি রুম নেন তাহলে মোটামুটি আপনার 5-6 হাজার 7 হাজার পর্যন্ত রুম আছে ওখানে। আপনার বাঙালি হোটেল, খাবার হোটেল, সব ধরনের হোটেল পেয়ে যাবেন সব দেশের। যাক, আমার এই ব্লগটা এই পর্যন্তই। পোখারার অল্প কিছু ভিডিও আমার আছে, ওগুলো আমি পরে দিব। আপাতত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।